ব্লুম কি বললেন যে একটা নির্দিষ্ট লক্ষ্য বা ক্রিয়েটিং লেভেল বা চরম শিক্ষার যে চরম পর্যায়ে সেখানে পৌঁছতে গেলে প্রাথমিক চিন্তা ভাবনা বা প্রাথমিক ভিত্তি সেটা কিন্তু শক্তিশালী হতে হবে। অর্থাৎ কি, একজন ছাত্র যদি প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে তার শিক্ষাটা সঠিকভাবে হয়, তাহলেই কিন্তু সে কলেজ, ইউনিভার্সিটি, পিএইচডি বা বড় বড় জায়গায় যেতে পারবে। তার গোড়া যদি ভিত যদি শক্তভাবে না হয়, তাহলে কিন্তু সে বড় কোনো জায়গায় পৌঁছতে পারবে না। তো সেটাই বলেছে যে এই যে প্রাথমিক বা ভিত্তিগত শেখার মাধ্যম, সেই মাধ্যমটা কিভাবে হবে, সেই মাধ্যমটা কিভাবে, সেই ভিতটা শক্ত হবে। তো সেটা নিয়ে তিনি গবেষণা করেছেন এবং কিন্তু এই তিনটি ডোমেনের কথা বলেছেন। কোন কোন ডোমেন? তিনটি ডোমেনের কথা বলেছে। সেই ডোমেনগুলো কগনিটিভ ডোমেন, অ্যাফেক্টিভ ডোমেন এবং সাইকোমোটর ডোমেন। কগনিটিভ মানে কি? জ্ঞানীয় বা জ্ঞান, নতুন জ্ঞান তৈরি করে। অ্যাফেক্টিভ মানে কি? বা এটা যদি বলি সংজ্ঞাত্মক, এটা হচ্ছে কি ভাবাত্মক, এটা হচ্ছে ক্রিয়াত্মক। যেমন আমরা পড়াশোনা করে কি আমাদের পড়াশোনা করে জ্ঞান বৃদ্ধি হয়, এবং এখানে অ্যাফেক্টিভ মানে কি ভাবাত্মক, ভাব, মনের ভাব, বা আমরা, এটা স্বাভাবিক, যদি আমরা কোনো একটা বিষয় মন দিয়ে পড়ি তাহলে কিন্তু সেই বিষয়টা অবশ্যই আমরা অনেকক্ষণ বা বেশিক্ষণ মনে রাখতে পারবো। কিন্তু সেই পড়াশোনা যদি মন না থাকে তাহলে কিন্তু আমরা সেটা কিন্তু ঠিকঠাক মনে রাখতে পারবো না। আর একটা সাইকোমোটর, সেটা হচ্ছে ক্রিয়াত্মক। অর্থাৎ কি, আমরা যদি পড়ার পাশাপাশি খাতায় লিখে পড়ি তাহলে কিন্তু সেটা আমরা আরও বেশি মনে রাখতে পারবো। যদি সহজ উদাহরণ দিই, অথবা একটা যদি কথা বলি, সেটা হচ্ছে গাড়ি চালানো শেখা। কেউ আমাকে একজন প্রথমে বলে দিল যে এইভাবে চালাবে, এটার নাম হচ্ছে ক্লাস, এটার নাম হচ্ছে ব্রেক, এটা হচ্ছে গিয়ার, এটা চেঞ্জ করবে। তো আমাকে জানলাম আমি বিষয়টা, কগনিটিভ হচ্ছে কগনিটিভ। এবং তারপরে আমি প্র্যাকটিক্যালি করবো। প্র্যাকটিক্যালি মানে কি? ক্রিয়াত্মক। আমি সাইকোমোটর, যখন আমি এটা মানে শিখে যাব তখন কিন্তু এটা ন্যাচারাল হয়ে যাবে। তখন আমাকে আর মনে রাখতে হবে না যে কখন ক্লাসটা ছাড়তে হবে, কখন ব্রেকটা কষতে হবে, কখন আমি গিয়ারটা বাড়াবো কমাবো, এগুলো কিন্তু শেখাতে হবে না। তো এটা হচ্ছে, আমি প্রথমে কি কগনিটিভ, আমি বুঝলাম বিষয়টা, আমি শিখলাম। আর এখানে অ্যাফেক্টিভ মানে কি, আমি মন দিয়ে যদি পড়ি তো এই বিষয়টা আমার আরও বেশি মনে থাকবে। এবং হচ্ছে আমি পড়ার পাশাপাশি যদি আরও লিখি তাহলে কিন্তু সেই বিষয়টা আরও আরও ভালোভাবে আমার মনে থাকবে এবং বুঝতে পারবো। To learning objectives can also be scaffolding so that they continue to push student learning to new level in any of these three categories. অর্থাৎ কি, এই যে তিনটি ক্যাটাগরি আছে, এই তিনটি ক্যাটাগরির মধ্য দিয়ে যদি আমরা শিখি তাহলে কি শিক্ষার্থী বড় উচ্চ স্তরে কিন্তু যেতে পারবে, তাড়াতাড়ি যেতে পারবে এবং অনেক এগিয়ে যাবে। বোঝা গেল? বুঝতে পারছো সবাই? কথা বলবে সবাই, হ্যাঁ? এখানে 4-5 জন আছো, বুঝতে পারছি। সবাই কথা বললে কিন্তু সবার মধ্যে একটা যোগাযোগ সৃষ্টি হবে এবং সবাই সমস্যাগুলো, অনেকের আছে, অনেকে বলতে চাও না, তো সেটাও সলভ হয়ে যাবে। সবাই কথা বলবে। হোয়াট ইজ টেক্সোনমি? টেক্সোনমি কি তাহলে? টেক্সিস, টেক্সিস মানে কি? এটা হচ্ছে টু গ্রিক ওয়ার্ডস। টেক্সিস মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট মানে ব্যবস্থা, এবং নোমাস মানে হচ্ছে সায়েন্স মানে বিজ্ঞান। নোমস মানে হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ ব্যবস্থা বিজ্ঞান, সায়েন্স অফ অ্যারেঞ্জমেন্ট। এ সেট অফ ক্লাসিফিকেশন প্রিন্সিপালস অর স্ট্রাকচার। ডোমেন মিন্স ক্যাটাগরি। অর্থাৎ কি, এখানে একটি ক্যাটাগরি বা এখানে একটি ব্যবস্থা বা শিক্ষার ব্যবস্থা বা কি বলবো, সেই বিন্যাস করেছেন, একটি কাঠামো তৈরি করেছেন, যে কাঠামোর মধ্য দিয়ে একটা শিক্ষা পরিপূর্ণভাবে হতে পারে। সেটার কিন্তু এই ট্যাক্সনের অর্থ হচ্ছে এটা, যে এমন একটি কাঠামো তৈরি করেছেন যে কাঠামোর মধ্য দিয়ে একজন শিক্ষার্থী তার শিক্ষাকে পরিপূর্ণভাবে বিকাশ করতে পারে বা বিকাশ ঘটাতে পারে। ডেফিনেশন, সংজ্ঞা। Bloom's taxonomy is a classification system used to define and distinguish different levels of human cognition, thinking, learning and understanding. মানে কি, ব্লুমের শ্রেণীবিন্যাস এমন একটি শ্রেণীবিন্যাস হলো একটি শ্রেণীবিন্যাস পদ্ধতি যা মানুষের জ্ঞানের বিভিন্ন স্তরকে সংজ্ঞায়িত করতে পারে এবং
আলাদা আলাদা করতে ব্যবহৃত হয়। যেমন কোনো একটা আমাকে সমস্যা দিল, যে এই একটা ফুল দিলাম তোমাকে, এই একটা ফুল দিলাম, এটাকে তুমি ভাগ করে ভাগ করে দেখাও, এর পাপড়ি আছে কতগুলো, এর রংটা কি। তো এইগুলো কিভাবে করব, যখন আমার মাথায় থিঙ্কিং থাকবে, বা আমি যখন এই আগে যে নলেজ আছে, প্রিভিয়াস নলেজ, সেই নলেজ থেকে আমি আমার জ্ঞান বা আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা যখন থাকবে, তখনই কিন্তু আমি করতে পারবো। পারপাস, উদ্দেশ্য কি কি? The purpose of Bloom taxonomy is to help educator to inform or guide the development of assessments, tests, and other evaluation of student learning, curriculum, unit, lesson, project, and other learning activities and instructional method such as questioning strategies. অর্থাৎ কি এর উদ্দেশ্যগুলো কি কি তাহলে? ব্লুমের শ্রেণীকরণের উদ্দেশ্য হলো মূল্যায়ন, পরীক্ষা এবং ছাত্রদের বিভিন্ন রকম পাঠ্যক্রমের মূল্যায়ন, ইউনিট ওয়াইজ মূল্যায়ন বা শেখার কার্যক্রম, এর যে কৌশলগুলো এবং নির্দেশনামূলক পদ্ধতির বিকাশ সম্পর্কে শিক্ষাবিদদের জানানো বা গাইড করতে সহায়তা করে। যেমন এটা যদি জানা থাকে আমার, আমি কীভাবে, যেমন যেমন বাইকের কথা, লাইসেন্সের কথাই যদি বলি, যদি লাইসেন্স আমি তৈরি করি, যখন কোনো একটা গাড়ির আমি লাইসেন্স তৈরি করি, তখন আমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার প্রাথমিক একটা দু তিনটি পরীক্ষা হয়। প্রথম পরীক্ষা হচ্ছে আমাকে জানতে হবে রেড লাইট মানে কি, তখন থামতে হবে। হলুদ লাইট মানে কি, তারপর হচ্ছে গ্রিন লাইট মানে কি। তো এই বিষয়গুলোকে আমি কোথায় টার্ন নেব, কোথায় জেব্রা ক্রসিং, সেই বিষয়গুলো আমাকে শিখতে হবে। এই বিষয়গুলো জানতে হবে, এটা পরীক্ষা দিলাম। তারপর হচ্ছে কি, এই বিষয়গুলো আমাকে জানতে হবে পরীক্ষা নিতে গেলে। তারপর হচ্ছে কি সাইকোমোটর ডোমেন, ওখানে আমাকে কি প্র্যাকটিক্যালি চালিয়ে দেখাতে হবে। প্রথমে হচ্ছে কম্পিউটারে পরীক্ষা দিতে হবে এবং পরে কিন্তু চালিয়ে দেখাতে হবে এই বিষয়গুলো। উদাহরণ দিলাম। আচ্ছা, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তারপর হচ্ছে কি দ্য অরিজিনাল ট্যাক্সোনমি, এটা মনে রাখবে কত সালে, মোটামুটি 100 সালের কাছাকাছি, হয়নি এখনো, 100 বছর আগে যে দিয়ে গেছে। মানে কত বছর আগে দিয়ে গেছে এই বিষয়টা আমাদের কতটা কাজে লাগছে এই শিক্ষাক্ষেত্রে। তো মনে রাখবে কত সালে, 1956 সালে। আচ্ছা, এটাকে বলতে পারবে যে ব্লুম ট্যাক্সোনমি রিভাইস মানে কি, এটার থেকে আরেকটু উন্নতর বা নতুন করে প্রকাশ করেছেন কত সালে, প্রকাশিত হয়েছে কত সালে? অমিত? 1986 না, 86 নয়, না 2001 সালে। তো যাই হোক, তো এখানে তিনটি ডোমেন আছে, কগনিটিভ অ্যান্ড কগনিটিভ মেন্টাল স্কিল আছে। কগনিটিভ ডোমেন, এখানে কি কি বিষয়গুলো পাই? এখানে জ্ঞানের কথা বলেছে, তো মেন্টাল স্কিলস, নলেজ, রিজনিং, কম্প্রিহেনশন, এগুলো কিন্তু এখানে পাবো। তারপর অ্যাফেক্টিভ ডোমেন মানে কি মানসিক, গ্রোথ ইন ফিলিংস অর ইমোশনাল এরিয়াস, অ্যাটিটিউড অর সেলফ। তো এখানে দেখো, এই যে মানসিক, একজন বোকা লোক, একজন শিক্ষিত লোকের মধ্যে মানসিক তফাৎ আমরা আছি কি না? নিশ্চয়ই আছে। যে পাগল তার কি ফিলিংসটা বেশি, নাকি যে একজন কবি তার ফিলিংসটা বেশি? অবশ্যই কবির ফিলিংস বেশি হবে। তো এই যে পার্থক্যগুলো, এগুলো কিন্তু বলেছি এখানে। সাইকোমোটর ডোমেন, এখানে কি কি আসবে? ম্যানুয়াল আর ফিজিক্যাল স্কিলস, যে প্রত্যেকদিন রান করে প্র্যাকটিস করে সে বেশি দৌড়তে পারবে, নাকি একজন পশ্চিমবঙ্গের ভুরিওয়ালা পুলিশ দৌড়তে পারবে? নিশ্চয়ই পারবে না। তো এখানে হচ্ছে এই যে বিষয়গুলো, যে কগনিটিভ জ্ঞানের কথা বলেছে, এখানে হচ্ছে অ্যাফেক্টিভ, এখানে ফিলিংসের কথা বলেছে, এবং সাইকোমোটর এখানে কিসের কথা বলেছে? এখানে হচ্ছে ফিজিক্যাল, হ্যান্ড অন। তো এখানে হাতের কথা বা এই শারীরিক দক্ষতার কথা বলেছে এখানে। তো এই তিনটি কথা কিন্তু বলেছে বেঞ্জামিন ব্লুম। কি বলেছে? মেন্টাল স্কিল, ইমোশনাল অর্থাৎ অ্যাফেক্টিভ ডোমেন, এবং হচ্ছে ফিজিক্যাল স্কিল, এই তিনটি স্কিলের কথা কিন্তু বলেছে। তো এখানে দেখো, কগনিটিভ ডোমেন অবজেক্টিভ, তো বেঞ্জামিন ব্লুম 1956 সালে বলেছে অ্যাফেক্টিভ ডোমেন অফ কগনিটিভ ডোমেনের কথা বলেছে হচ্ছে বেঞ্জামিন ব্লুম।
অ্যাফেক্টিভ ডোমেন অবজেক্টিভের কথা বলেছে কি কার্টওয়েল, ব্লুম এবং মারিয়া 1964 সালে বলেছে। সাইকোমোটর ডোমেন অবজেক্টিভস এটা বলেছে সিমসন 1966 এবং হ্যারো 1972। এতগুলো মুখস্থ রাখার দরকার নেই, শুধু নামগুলো একটু মনে রাখবে। কার্থল, সিমসন। সাইকোমোটর ডোমেনের কথা বলেছে সিমসন সিম্পসন। তো এখানে যেটা মনে রাখবে সেটা হচ্ছে ব্লুম ট্যাক্সোনমি। এটা কত সালে হয়েছে? 1956। এগুলো এখান থেকে বেশি আসে না, এই ব্লুম ট্যাক্সোনমিটা সাল দিয়ে আছে, তবু এটা দেওয়া আছে, একটু মনে রাখবে, দেখে নিও। তো কগনিটিভ ডোমেন বুদ্ধির কথা বলেছে হেড, এটা হচ্ছে ইমোশন হার্ট, এবং এটা হচ্ছে সাইকোমোটর হ্যান্ড। ক্লাসিফিকেশন অফ ব্লুম ট্যাক্সোনমি তিনটি ভাগে ভাগ করা যায়, কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং হচ্ছে সাইকোমোটর। কগনিটিভ ডোমেন, কগনিটিভ ডোমেন মানে কি? জ্ঞানীয় বা চিন্তা ভাবনা। দ্য কগনিটিভ ডোমেন ইনভলভ নলেজ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্টেলেকচুয়াল স্কিল। অর্থাৎ কিসের কথা বলেছে? জ্ঞানীয় ডোমেন হচ্ছে জ্ঞান এবং বুদ্ধিবৃত্তিক দক্ষতার বিকাশের সঙ্গে জড়িত। This includes the recall or recognition of specific facts, procedural patterns, and concepts that serve in the development of intellectual abilities and skill. তো এই যে জ্ঞান, এটা আমাদের কি বৃদ্ধি করবে? অবশ্যই চিন্তা ভাবনা, তথ্য, পদ্ধতিগত নিদর্শন, বুদ্ধিবৃত্তিক ক্ষমতা, দক্ষতা, এগুলো কিন্তু বিকাশ করে হচ্ছে কগনিটিভ ডোমেন। There are 6 major categories of cognitive process starting from the simplest to the most complex. এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সিম্পল থেকে কি বলেছে? সিম্পল থেকে শুরু হবে। যেমন আমরা প্রথমে স্বরীয় স্বরে ক শিখছি, তারপর বিষয় এক একটা শব্দ তৈরি করতে শিখছি, তারপর হচ্ছে বাক্য তৈরি করতে শিখেছি, তারপর হচ্ছে একটা পৃষ্ঠা পড়তে শিখেছি সঠিকভাবে। তো এখানে সিম্পল টু কমপ্লেক্স কিন্তু বলেছে। সিম্পল কি? নলেজ, তারপর হচ্ছে কি কম্প্রিহেনশন, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস, ইভালুয়েশন। মানে কি? নলেজ মানে কি? জ্ঞান হলো আমাদের। তারপর কম্প্রিহেনশন, আমার যে জ্ঞান হলো, তোমাকে একটা পেজটা দিলো, এখান থেকে তুমি খুঁজে খুঁজে প্রশ্ন করো। কম্প্রিহেনশন আমাদের যেটা আছে। তো জ্ঞান হওয়ার পরে আমি খুঁজে খুঁজে বের করতে শিখলাম। তারপরে অ্যাপ্লিকেশন, আমার যে জ্ঞানটা হলো সেটা অন্য একটা ক্ষেত্রে আমি দেখব, যে আমি একটা কম্প্রিহেনশন শিখেছি, তো আমাকে আরেকটা কম্প্রিহেনশন দিল। তো আমি সেখানে যেভাবে আমি বুদ্ধি দিয়ে বা জ্ঞান দিয়ে আমি বের করেছি যে এটা উত্তর, তো আমি সেখানে ওই প্রসেসটা অ্যাপ্লাই করলাম। বা নেট পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন রকম প্রসেস অ্যাপ্লাই করে, কেউ পেপার ওয়ান আগে করে, কেউ পেপারটা আগে পরে করে, তো এই বিষয়গুলো। তারপর হচ্ছে অ্যানালিসিস। অ্যানালিসিস মানে কি? বিশ্লেষণ। আমি যে শিখেছি সেই বিষয়টাকে বিশ্লেষণ করলাম। তারপর হচ্ছে সিনথেসিস মানে সংশ্লেষণ। তারপর হচ্ছে কি এভালিউশন। সিম্পল টু কমপ্লেক্স কথা বলেছি। তো এটা কি মনে রাখবো? এটা কিন্তু একটু মনে রাখতে হবে এই জায়গাটা। এটা হচ্ছে, এটা একটু অন্যরকম আছে, যাই হোক। কেসি টু এ এসি, কেসি টু এ এসি, এই মনে রাখবে। এখান থেকে ক্রম আসতে হয়, ঠিক আছে? কে সি টু এ এসি, এটা হচ্ছে, এই সূত্রটা মনে রাখবে, তাহলে কিন্তু কগনিটিভ ডোমেনের যে ক্রমটা সেটা কিন্তু করতে পারবে। তো কগনিটিভ ডোমেন নলেজের কথা বলেছে এখানে। নলেজে আমরা কি কি পাবো? রিকল, রাইট, লিস্ট, ডিফাইন। মানে কি? রিকল মানে হচ্ছে মনে করা, রাইট মানে লেখা, লিস্ট মানে কোনো একটা লিস্ট তৈরি করা, ডিফাইন মানে সংজ্ঞা দেওয়া। তো কগনিটিভ ডোমেনে এটা হচ্ছে কগনিটিভ ডোমেনের সব থেকে লোয়েস্ট লেভেল, সর্বনিম্ন স্তর। কগনিটিভ ডোমেনের সব থেকে সর্বনিম্ন স্তর হচ্ছে নলেজ আসবে। প্রাইমারি এইম ফর দ্য অ্যাকুইজিশন অফ নলেজ concerning fact and terminology involve the recall of specific and universal, the recall of method, process, principles, theories, the recall of pattern, structure, or setting. Student can write, list, define his knowledge if he have. তো এখানে কি? প্রাথমিক তথ্য এবং পরিভাষা সম্পদ জ্ঞান অর্জনের লক্ষ্য থাকে এখানে। বিভিন্ন স্পেসিফিকেশন,
বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন সেটিং, এগুলো কিন্তু এখানে থাকবে, বিভিন্ন লেখা, অর্থাৎ আমাদের প্রাথমিক যে জ্ঞান, সেই জ্ঞান লাভ করার পরে আমরা যে মানে মনে রাখবো, আমরা কোনো একটা কবিতা বললাম সেটা মুখস্থ রাখা, এই বিষয় সেখানে কিন্তু অ্যানালাইসিস করার ক্ষমতা থাকবে না। এগুলো হচ্ছে প্রাথমিক থেকে আস্তে আস্তে উপরে যাবে। আচ্ছা, বুঝতে পারছো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। বোঝা না গেলে বলবে, হ্যাঁ, জিজ্ঞাসা করো। তারপর হচ্ছে দ্বিতীয় স্তর, কগনিটিভ ডোমেনের দ্বিতীয় স্তর কি? কম্প্রিহেনশন বেসড আপন দ্য নলেজ। অর্থাৎ কি, এই কম্প্রিহেনশন লেভেলটা কিন্তু নলেজের উপর ভিত্তি করে হয়। ইফ দেয়ার ইজ নো নলেজ দেয়ার আর উইল বি নো কম্প্রিহেনশন। তোমার ভিতরে যদি নলেজ না থাকে তাহলে কিন্তু তুমি কম্প্রিহেনশন বা বোধগম্যতা থাকবে না সেই বিষয়ে। রেফার টু এ টাইপ অফ আন্ডারস্ট্যান্ডিং অর অ্যাপ্রিহেনশন সাচ দ্য ইন্ডিভিজুয়াল নোজ হোয়াট ইজ বিং কমিউনিকেটেড। বোঝার ধরন বা সংখ্যা বোঝায় যে ব্যক্তি জানে না কি যোগাযোগ করা হচ্ছে কিনা। অর্থাৎ কি, এখানে তোমার মধ্যে যদি যে বিষয়টা পড়লে সেই বিষয়ের সঙ্গে তুমি সেই বিষয়টা বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে না সেই বিষয়ের সঙ্গে। স্টুডেন্ট ট্রান্সলেট, comprehend or interpret information based in your prior learning, explain, summarize, প্যারাফ্রেজ, ডেসক্রাইব। এখানে কিন্তু এই বিষয়গুলো আসবে কি কি, যে তুমি যে বিষয়গুলো তোমাকে একটা কম্প্রিহেনশন দেওয়া দেওয়া হলো, তুমি সেটা এক্সপ্লেন করো কি বুঝলে, বা সামারাইজ করো, বা প্যারাফ্রেজ করো, ডেসক্রাইব করো, এই বিষয়গুলো আসবে। ইট মিনস বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্যাক্ট, আইডিয়া, মেথড, প্রসেস অফ প্রিন্সিপাল। বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্যাক্ট, আইডিয়া, মেথড, প্রসেস, প্রিন্সিপালস, এক্সপ্লেন, সামারাইজ, প্যারাফ্রেজ, ডেসক্রাইব, এই বিষয়গুলো কিন্তু এই কম্প্রিহেনশন থাকবে। যদি দেখো যে এখানে এগুলো হচ্ছে কি পয়েন্ট, এই কি পয়েন্টগুলো মনে রাখতে হবে যে কম্প্রিহেনশন আমার কি কি আসবে। এখানে যে ফ্যাক্ট, আইডিয়া, প্রসেস, প্রিন্সিপাল, বা এই যে তোমার হচ্ছে এক্সপ্লেন, সামারাইজ, প্যারাফ্রেজ, ডেসক্রাইব, এগুলো হচ্ছে কম্প্রিহেনশন লেভেলে কিন্তু আসবে। মানে কগনিটিভ লেভেলে ডেভেলপমেন্টের কোন লেভেলে? কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন কত নম্বর লেভেল কি বললাম, কি পয়েন্টটা? সেকেন্ড। সেকেন্ড লেভেল। কি বললাম মনে আছে? হ্যাঁ কেসি ডবল এ এসসি। এসি। তারপর হচ্ছে কগনিটিভ ডোমেন 3, অ্যাপ্লিকেশন। রেফার টু দ্য ইউজ অফ অ্যাবস্ট্রাকশন ইন পার্টিকুলার অ্যান্ড কনক্রিট সিচুয়েশন। বিশেষ এবং কংক্রিট পরিস্থিতিতে বিমূর্ততার ব্যবহার বোঝায়। স্টুডেন্ট ক্যান সিলেক্ট, ট্রান্সফার অ্যান্ড ইউজেস ডাটা অ্যান্ড প্রিন্সিপাল টু কমপ্লিট এ প্রবলেম উইথ এ মিনিমাম অফ ডিরেকশন। অর্থাৎ আমরা যেটা শিখলাম, ট্রান্সফার অ্যান্ড ইউজেস ডেটা, শিক্ষার্থী ন্যূনতম যে দিক নির্দেশ সহ একটি সমস্যা সম্পূর্ণ করতে ডেটা এবং নীতিগুলি নির্বাচন, স্থানান্তর এবং ব্যবহার করতে পারে। স্টুডেন্ট ক্যান ইউজ কম্পিউট, সলভ অ্যান্ড অ্যাপ্লাই দেয়ার নলেজ। অর্থাৎ কোনো একটা অঙ্ক দেওয়া হলো, যে অঙ্ক দেওয়া হলো, তো তার যে জ্ঞান বা কম্প্রিহেনশন লেভেলটা পার করেছে, তার যে বিচার বুদ্ধি হয়েছে সেটা, বা সে যে শিখেছে অঙ্কগুলো, যে সূত্রগুলো শিখেছে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে কিন্তু যে উত্তর সেটা কিন্তু পাবে। তো সেই অ্যাপ্লাই বা সেই নলেজ বা কম্প্রিহেনশন যদি না থাকে, বা আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে, তাহলে কিন্তু সে এখানে অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাই দেয়ার নলেজ প্র্যাকটিস করবে, তারপর কিন্তু সে কমপ্লিট করতে শিখবে এবং সলভ লেভেলে কিন্তু সলভ করতে পারবে। তারপরে অ্যানালিসিস, ব্রেকডাউন অফ কমিউনিকেশন ইনটু দ্য কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট অর পার্টস। স্টুডেন্ট ডিস্টিংগুইশ, ক্লাসিফাই অ্যান্ড রিলেটস দেয়ার এভিডেন্স or structure of a statement or question. Student can analyze, categorize, compare and separate. এখানে এগুলো কিন্তু কি পয়েন্ট, কি কি এই অ্যানালাইসিসে কি আসে? অ্যানালাইজ, ক্যাটাগরাইজ, কম্পেয়ার, দুটো বিষয়ের সঙ্গে তুলনা করা, এবং সেপারেট। এক্সাম্পল, ওল্ড ক্যাপিটাল, নেম অফ ইন্ডিয়া, নিউ ক্যাপিটাল, ওয়াই। কেন বলছে, কেন? আমরা যে গানগুলো মানে যেগুলো শিখে এসেছি, তো সেটা তুমি উত্তর করতে হবে এখানে। অ্যানালিসিস, কেন? যে এটা তো ভারতের ভারতবর্ষের পুরনো রাজধানী নাম কি, এবং নতুন রাজধানী, বর্তমানে নতুন রাজধানীর নাম কি, এবং কেন নতুন রাজধানী হলো? হোয়াই টু ক্যাপিটাল ফর জম্মু কাশ্মীর,
তো এই বিষয়গুলো কিন্তু অ্যানালিসিসে আসবে, তুমি এটা অ্যানালিসিস করো। তো এগুলো কিন্তু কি পয়েন্ট মনে রাখবে, অ্যানালাইজ, ক্যাটাগরাইজ, কম্পেয়ার এবং সেপারেট, এগুলো কি পয়েন্ট। তারপর সিনথেসিস। সিনথেসিসটা কি, মানে কি সিনথেসিস মানে কারো জানা আছে? অমিত, লিসা, সিনথেসিস মানে কি বিব্রত? সিনথেসিস মানে যে সিদ্ধান্ত, হুম, সিদ্ধান্ত মানে কোনো একটা কিছু সিদ্ধান্তে পৌঁছানো। তো ইভালুয়েশন। কিন্তু থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস জানতাম। থিসিস মানে তো কোনো কিছু মূল্যায়ন, আর অ্যান্টিথিসিস মানে তার এগেনস্টে তৈরি করা, আর সিনথেসিস মানে তো নতুন সিদ্ধান্তে পৌঁছানো, যেটাই জানতাম। সিনথেসিস, হ্যাঁ সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ, সংশ্লেষণ, তারপরে আসবে মূল্যায়ন। এটা হচ্ছে উচ্চতম পঞ্চম স্তর, এটি উপস্থাপিত ইনফরমেশনের আলোকে প্রাপ্ত জ্ঞান এবং ধারণার আলোকে নতুন সমস্যার বিকল্প এবং অল্টারনেটিভ সমাধানে প্রস্তাব বা অর্জিত ধারণাকে নতুন পরিস্থিতিতে বা বাস্তব ক্ষেত্রে স্থাপন করার মানসিক প্রক্রিয়া স্তর। মানে এখানে আমরা যে জ্ঞানগুলো পেলাম বা কোনো একটা সমস্যা পেলাম, সেই সমস্যাকে সংশ্লেষণ করা এবং সেখানে আমরা যে জ্ঞান শিখলাম সেটা অ্যাপ্লাই করা সেখানে, যেটা সঠিক হচ্ছে কিনা, যেমন বিজ্ঞানের ক্ষেত্রে যেগুলো আসে। তো এটা হচ্ছে সিনথেসিস লেভেল। তারপর এবং শেষে আসবে কি মূল্যায়ন। আচ্ছা দেখি এখানে, সিনথেসিস involves the putting together of element and part so as from a whole, from a whole। তো কি এখানে উপাদান এবং অংশগুলিকে একত্রিত করা, যাতে যে বৈজ্ঞানিক পরীক্ষাটা করছি, যে পরীক্ষাটা করছি সেটা সম্পূর্ণ গঠন করা যায়। স্টুডেন্ট organize, integrate and combine ideas into a product, plan or proposal that is new to him। শিক্ষার্থী তার কাছে নতুন একটি পরিকল্পনা বা প্রস্তাব ধারণা উদ্ভব, এখানে কিন্তু এটা দেখা যায় সংশ্লেষণ করার পরে, যে এখানে একটা পরীক্ষা করলাম, সেটা ভুলও হতে পারে, সেটা সঠিক হতে পারে, ইত্যাদি ইত্যাদি, এবং নতুন কিছু কিন্তু এখানে পাই আমরা। হি ক্যান ক্রিয়েট, ডিজাইন, ইনভেন্ট অ্যান্ড ডেভেলপ, এখানে কিন্তু বিকল্প সমাধান, বিকল্প নকশা, বিকল্প উদ্ভব কিন্তু হতে পারে। হি ক্যান কম্বাইন ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন টু ফাইন্ড অল্টারনেটিভ সলিউশন, এখানে কিন্তু পরীক্ষা করার পর যদি ফেল হই, সেটা আবার নতুন করে অন্য একটা পরীক্ষা করলাম, সেখানে সঠিক হতে পারি। যেমন কি মহাকাশে ভারতের বিজ্ঞানীরা কি একবারে পৌঁছতে পেরেছে? না, বারবার পরীক্ষা করতে করতে ব্যর্থ হতে হতে কিন্তু পৌঁছতে পেরেছে। এক্সাম্পল, উই ক্যান কম্বাইন দিস টু মেক এ সেন্টেন্স, যেমন কি বায়োটেকনোলজি, মাইক্রো মাইক্রোবেস, ফাইন্ড এবং মেডিসিন। তো এই যেমন ওই যে করোনা ভাইরাস, সেটা কি বিজ্ঞানীরা প্রথম বুঝতে পেরেছিল? পারেনি। তারপর বুঝতে পারলো যে এটা একটা ভাইরাস, সেটা কি ক্ষতি করে, মানুষের লাংসে অ্যাটাক করে, তারপর এটা কি থুথুর মাধ্যমে বা নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায়, তারপরে এটা আটকানোর মধ্যে কি এগুলো কিন্তু পরপর, তারপর হচ্ছে ভ্যাকসিন তৈরি হলো, সেটা 100 জনের উপরে অ্যাপ্লাই হলো, তারপর দেখা গেলো যে এই ভ্যাকসিনটা বেশি কাজ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে কি কি পাই আমরা? এখানে ক্রিয়েট, ক্রিয়েট, অরিজিনেট, বিভিন্ন কিলো তৈরি হয়, উৎপত্তি হয়। ডিজাইন, ইন্টারগ্রেটস মানে কি ডিজাইন বা ইন্টারগ্রেট, কোনো একটা নির্দিষ্ট কোনো একটা সমস্যাকে নির্দিষ্ট করা। ইনভেন্ট, প্রপোজাল, বিভিন্ন উদ্ভাবন, প্রপোজাল হচ্ছে প্রস্তাব বনা দেওয়া হয় এখানে। ডেভেলপ এবং কম্বাইন্স, এখানে বিকাশ এবং সংযোজনগুলো কিন্তু এই ডোমেনের মধ্যে অর্থাৎ সিনথেসিস লেভেলে কিন্তু হয়। তারপর হচ্ছে এভালুয়েশন। এভালুয়েশন মানে কি মূল্যায়ন। জাজমেন্ট অ্যাবাউট দ্য ভ্যালু অফ ম্যাটেরিয়াল অ্যান্ড মেথড ফর গিভেন পারপাস, মানে কি প্রদত্ত উদ্দেশ্য জাজমেন্ট করা হয় এখানে, এবং কি দ্য ভ্যালু অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল যে ভ্যালু, সেই মূল্য সম্পর্কে বিচার করা হয়। স্টুডেন্ট ক্যান জাজ দ্যাট, স্টুডেন্ট ক্যান জাজ হোয়াট হি লার্নেড ওয়েদার ইট ইজ রাইট অর রং, অর্থাৎ মূল্যায়নে এই যে পরীক্ষা হলো, জাজ করা হলো, তারপর সেটা ভুলও হতে পারে, সেটা সঠিকও হতে পারে। ইফ রং, ভুল মানেও কিন্তু একটা সঠিক পাই আমরা, যেই যে ভুল হলো সেটাও কিন্তু একটা সঠিক পাই আমরা, তাই তো? ইফ রং দেন হি ক্যান স্টার্ট দ্য প্রসেস এগেইন, অর্থাৎ ভুল হলে কিন্তু আমরা নতুন করে এখানে আবার প্রসেসিং বা নতুন করে রিস্টার্ট করা যায় বা করতে পারি আমরা।
স্টুডেন্ট ক্যান জাজ, রেকমেন্ড, ক্রিটিক অ্যান্ড জাস্টিফাই। অর্থাৎ কি, জাজ বিচারক, রেকমেন্ডেড সুপারিশ করা এবং সমালোচনা বা ন্যায্যতা, যেখানে ন্যায্য যেটা সেটা কিন্তু আমরা পাই। তো কি কি পাচ্ছি এখানে, কি পয়েন্ট, জাজ, জাজ করার পর কি রেকমেন্ড, ক্রিটিক, জাস্টিফাই, অর্থাৎ শেষে কিন্তু আমরা জাস্টিফাই পাই কিন্তু এখানে। তো আমরা কি কি পেলাম এখানে, লেভেলগুলো বলো তো পরপর, বলো, সুরভি বলো। এই যে কগনিটিভ লেভেল, এখানে আমরা কগনিটিভ ডোমেন, এখানে কোন কোন লেভেলগুলো পেলাম আমরা পরপর বলো, সিম্পল টু কমপ্লেক্স। knowledge, comprehension, application, analysis, synthesis, আর evaluation. রেভলিউশন, এই যে লেভেলগুলো পেলাম, তো বোঝা গেল এখানে যে কোথায় কি আছে। নলেজ মানে জ্ঞান, কম্প্রিহেনশন অনুধাবন, অ্যাপ্লিকেশন প্রয়োগ করা বা আবেদন, অ্যানালিসিস বিশ্লেষণ, সিনথেসিস সংশ্লেষণ, এবং হচ্ছে এভালুয়েশন হচ্ছে মূল্যায়ন। এটা কিন্তু আমরা 2001 সালে দেখবো যে এটা কিন্তু রিভাইজ করা হয় এবং এখানে একটু চেঞ্জ করা হয়। ঠিক আছে, তারপরে দেখছি অ্যাফেক্টিভ ডোমেন, মানে কি, ভাবাত্মক। এখানে দেখো কি কি পাই, এখানে এর কি পয়েন্টটা কি হবে তাহলে, R2 VOC, এটা হচ্ছে এইটার হচ্ছে কি পয়েন্ট, R2 VOC, রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং এবং ক্যারেক্টারাইজিং, এটার হচ্ছে কি পয়েন্ট, মনে থাকবে, খাতায় লেখা হবে R2 VOC, R2 VOC। Skill in the affective domain describe the way people react emotionally and their ability to feel other living thing, pain or joy। অর্থাৎ আমরা কি, এই যে আবেগের মধ্য দিয়ে বা এই যে আমাদের ডোমেন, আবেগপ্রবণ ডোমেনের মধ্য দিয়ে কি আমরা হচ্ছে কখনো আনন্দ অনুভব করি, কখনো ব্যথা অনুভব করি, কখনো আমরা এটা কি এই অনুভূতি সেটা আমরা কিন্তু অনুভব করার পরে এখানে বলতে পারি, ডেসক্রাইব করতে পারি। অ্যাফেক্টিভ অবজেক্টিভ টিপিক্যালি টার্গেট দ্য অ্যাওয়ারনেস অ্যান্ড গ্রোথ ইন অ্যাটিটিউড, ইমোশন অ্যান্ড ফিলিং। যেমন আমি একটা যদি কথা বলি যে আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, আমার শিক্ষা হয়েছে, জ্ঞান আছে, কিন্তু রাস্তার পাশে জল পড়ছে, সেটা আমি বন্ধ করছি না। অর্থাৎ কি, আমরা আমাদের মধ্যে এই যে ইমোশন সেটা নেই, সেটা ভালোবাসাটা নেই। যেমন রাস্তায় একটা পাগল ঘুরে বেড়াচ্ছে বা একজন একজনকে মারছে, সেটা আমরা থামাচ্ছি না, দেখে দেখে বা মোবাইলে ভিডিও করে চলে যাচ্ছি। অর্থাৎ আমাদের মধ্যে এই যে অ্যাটিটিউড আছে, বেশি অ্যাটিটিউড, বা আমাদের মধ্যে যে ইমোশন, যে মানবিকতা সেটা আমাদের নেই বা আছে। যাচ্ছি আমরা, জল পড়ছে কলের, সেটা আমরা গিয়ে বন্ধ করে দিলাম। অর্থাৎ কি, আমাদের ইমোশন আছে, আমাদের ফিলিংস আছে যে এটা করা ঠিক নয়, জলগুলো নষ্ট হচ্ছে, নর্দমায় যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। দেয়ার আর 5 লেভেল ইন দ্য অ্যাফেক্টিভ ডোমেন, মুভিং থ্রু দ্য লোয়েস্ট অর্ডার প্রসেস টু দ্য হাইয়েস্ট। তো এখানে লোয়েস্টটা কি, রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং, ক্যারেক্টারাইজিং। দেখি তারপর রিসিভিং, দ্য লোয়েস্ট লেভেল দ্য স্টুডেন্ট প্যাসিভলি পেজ অ্যাটেনশন। এখানে কি হয়, এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। এখানে আমার বাচ্চাদের পড়ানো হয়, সেটা মনোযোগে শুনে, মানে রিসিভিং কি, আমি জ্ঞান দিচ্ছি, তোমরা রিসিভ করছো, এই বিষয়টা। উইদাউট দিস লেভেল নো লার্নিং ক্যান অকার, এই লেভেল ছাড়া কিন্তু শিক্ষা করতে পারে না। রিসিভিং ইজ অ্যাবাউট দ্য স্টুডেন্টস মেমোরি অ্যান্ড রেকগনিশন অ্যাজ ওয়েল, মানে কি, এই যে রিকগনিশন বা রিকগনিশন মানে কি বলো তো, আমি ভুলে গেলাম তার বাংলাটা, স্মৃতি নাকি। রিসিভিং ইজ অ্যাবাউট দ্য স্টুডেন্ট মেমোরি, মেমোরি মানে স্মৃতি, আর রেকগনিশন অ্যাজ ওয়েল মানে চিহ্নিত করা সম্ভবত। যেটা শেখানো হচ্ছে, কে জয়েন করলো ভাই, রিকগনিশন মানে পূর্বভিত্তিক জ্ঞান নয়, হ্যাঁ জ্ঞান, রিকল আর রিকগনিশন। অর্থাৎ এই যে এই যে শিক্ষা দিচ্ছে আর কি, রিসিভিং ইজ অ্যাবাউট দ্য স্টুডেন্ট মেমোরি অ্যান্ড রিকগনিশন অ্যাজ ওয়েল, মানে এই যে ছাত্র শিক্ষা পাচ্ছে বা প্রাপ্তি হচ্ছে এবং সেই সম্পর্কটা এখানে বলেছে। উদাহরণ কি,
এক্সাম্পল শোয়িং ডিফারেন্ট ফ্লাওয়ার অ্যান্ড লিভ দ্য এক্সপ্লেনিং দ্য অ্যারেঞ্জমেন্ট। এখানে হচ্ছে এই যে শিক্ষক শুধু জ্ঞান দিচ্ছে যে এটা এই ফুল, এটা এই ফুল, চেনাচ্ছে আর কি, এটার কথা বলছে। রিসিভিং মানে কি জ্ঞানটার আদান প্রদান বলেছে, আদান প্রদানের কথা বলেছে এখানে। তারপর হচ্ছে রেসপন্ডিং মানে কি সাড়া দিচ্ছে, এই যে জ্ঞানটা দিলাম সেই জ্ঞানটা হলো, তারপরে আমি যদি এখন প্রথম দিন ক্লাসে বোঝালাম যে এটা গোলাপ ফুল, এটা পদ্ম ফুল, এটা হচ্ছে টগর ফুল, তো পরের দিন আমি ক্লাসে গিয়ে বললাম রেসপন্ডিং, অর্থাৎ কি যদি ছবিগুলো আবার দেখা যায় এটা কি ফুল, এটা কি ফুল, এটা কি ফুল, বা একটা ফুলের বিভিন্ন বিষয়গুলো আমি বোঝালাম পার্ট অফ ফ্লাওয়ার, তারপরে দিন আমি গিয়ে বোঝালাম যে এটা কি, বা বলতে বললাম যে এটা কি, এটা কি, এটা কি, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো দ্য স্টুডেন্ট অ্যাক্টিভলি participates in the learning process, not only attend to a stimulus, the student also react in some way. ছাত্র সক্রিয়ভাবে শেখার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, শুধুমাত্র একটি উদ্দীপনায় অংশগ্রহণ করবে না, শিক্ষার্থী কোনো না কোনোভাবে প্রতিক্রিয়া দেখাবে এই জায়গাটায়। এখানে কিন্তু রেসপন্ডিং বলছে, রেসপন্ডিং এই প্রক্রিয়াতে দেখাবে। হোয়াই এখানে প্রশ্ন জিজ্ঞাসা করছে, এক্সাম্পল হোয়াই দ্য পিটালস আর ব্রাইট কালার, হোয়াট ইজ করোলা, এই যে প্রশ্নগুলো এখানে কি আদান প্রদানে কিন্তু পাচ্ছি। এখানে ভ্যালুইং, এখানে কিন্তু ভ্যালু শেখানো হবে, যে এই যে একটা বিষয় দিচ্ছি এখানে সেটার মান বা এটার তথ্য, তার মূল্য কতটুকু, সেই বিষয়গুলো এখানে এই ভ্যালুইং কিন্তু বোঝানো হবে। হাউ ক্যান ক্লাসিফাই কমপ্লিট ইন ইনকমপ্লিট ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল অর আনসেক্সুয়াল, রেগুলার অর ইরেগুলার ফ্লাওয়ার, এখানে এই যে ফুলটা সেটার গুরুত্বটা কি, সেই বিষয়গুলো কিন্তু এখানে শেখানো হবে। অর্গানাইজিং মানে কি, অর্গানাইজিং মানে কোনো একটা আয়োজন করা, মানে যদি বলি আর কি অর্গানাইজ করেছে। তো যাই হোক, তো এখানে কি শিক্ষার্থী বিভিন্ন মান, তথ্য, ধারণা একত্রিত করতে পারবে এবং সেগুলিকে তার নিজস্ব স্কিমার মধ্যে সে বোঝাতে পারবে। শিক্ষার্থী যা শিখছে তার তুলনা এবং সম্পর্কগুলো এবং তার বিস্তারিত বিষয়গুলো কিন্তু সে বলতে পারবে। এক্সাম্পল কি, অ্যারেঞ্জ দ্য ফ্লাওয়ার ইন অর্ডার, কমপ্লিট ইনকমপ্লিট, বাইসেক্সুয়াল, আনসেক্সুয়াল, রেগুলার অ্যান্ড ইরেগুলার ফ্লাওয়ার, অর্থাৎ কি এখানে বলছে তুমি সাজাও, এই যে পরপর যে ছবি আমি ছবি দিলাম কিছু, সেটা বিভিন্ন সম্পর্ক নিয়ে সাজাও। তো এই বিষয়গুলো হচ্ছে অর্গানাইজিংয়ে পাবো। বোঝা যাচ্ছে? ক্যারেক্টারাইজিং এখানে কী পাবো, এই স্তরে শিক্ষার্থীর বিমূর্ত জ্ঞান তৈরির চেষ্টা হয়ে থাকে। যেমন কি, যেমন একটা ক্লাসে আমি বোঝাচ্ছি সেখানে মন থাকছে না, সেই মন না থাকলে তো সে বুঝতে পারবে না যে আমি আজকে ফুলের যে নলেজ দিলাম, এই যে এই ফুলগুলো কি কি ফুল, সেটা কি কোন কিসেতে আসবে। এখানে কি কি পেলাম আমরা, টু আর ভিওসি, আর থেকে রিসিভিং, এই যে শিক্ষাটা দিলাম, এই রিসিভ করলাম, তার যদি ক্লাসে মন না থাকে সে তো রিসিভ করতে পারবে না। আমি বললাম এটা গোলাপ ফুল, সে পরের দিন এসে বললো, রেসপন্ডিংয়ের দিন এসে বললো আর কি যে এটা হচ্ছে পদ্ম ফুল। সুতরাং এখানে কিন্তু ফিলিংসের কথা বলেছি, অ্যাফেক্টিভ ডোমেনে কিন্তু কথা হচ্ছে এখানে। সুতরাং এই বিষয়গুলো মনে রাখবে কিন্তু, এখানে কিন্তু অ্যাফেক্টিভ ডোমেন। ক্যারেক্টারাইজিং, তো এখানে কি হবে, এই স্তরে শিক্ষার্থীর বিমূর্ত জ্ঞান তৈরি করার চেষ্টা করা হবে। যেমন উদাহরণ যদি দিই এখানে, ইফ এ ফ্লাওয়ার হ্যাজ sepals, petals, pistil and stamens, it is a complete flower. If a flower, আচ্ছা এটা হচ্ছে উদাহরণ আছে এখানে এক্সাম্পল। তো এখানে হচ্ছে দেখো, যদি একটি ফুলের শিপাল, পাপড়ি, পিস্টিল এবং পুংকেশর থাকে তবে একটি সম্পূর্ণ ফুল। যদি একটি ফুল তাদের একটি অনুপস্থিত, এটি একটি অসম্পূর্ণ ফুল। অপূর্ণ ফুল সবসময় অসম্পূর্ণ। এখানে হচ্ছে মানে চরিত্র, এখানে চরিত্র বোঝাচ্ছে যে এই যে একটা ফুল দিলাম তোমাকে, এটার এই ফুলের কমপ্লিট ফুলের কি কি অঙ্গ থাকে, কি কি অঙ্গ থাকে না, এখানে কিন্তু পুরো একটা কমপ্লিট বিষয় ক্যারেক্টারাইজিংয়ে থাকবে কিন্তু। বা একটা গাছের পাতা দিলাম, যেই গাছে পাতাতে এই পাশটা সমান হয়, এই পাশটা পিচ্ছিল, এই পাশটা এরকম হয়, এই বিষয়গুলো কিন্তু এই ক্যারেক্টারাইজিংয়ে থাকবে আর কি, বোঝানো হয়। আচ্ছা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার। বাকিরা বাকিরা বুঝেছো এই জায়গাটা? স্যার হ্যাঁ আর টু হ্যাঁ ভিওসি মনে রাখবে কি
রিসিভিং, তারপর হচ্ছে রিমেম্বারিং, রেসপন্ডিং, রেসপন্ডিং, Responding. তারপর ভিতে ভ্যালুইং, ভ্যালুইং, অর্গানাইজেশন। অর্গানাইজিং এবং ক্যারেক্টারাইজিং। এই বিষয়গুলো আসবে অ্যাফেক্টিভ ডোমেনে। তারপর দ্য সাইকোমোটর ডোমেন। সাইকোমোটর ডোমেনে কি শারীরিক দক্ষতার কথা কিন্তু বলা হয়েছে। তো এখানে এটার কি পয়েন্টটা কি হবে, বলো কি করা যায় এখানে? এটা একটা আরেকটা আমি করেছিলাম, সেটা হচ্ছে পিএন পিএন, সেটা ভুলে গেলাম আমি। এটা একটা, এখানে এই লেখাগুলো একটু আলাদা ছিল, তো ওটা দিয়ে করেছিলাম। ঠিক আছে, দেখি আমি যদি পাই পরে করাচ্ছি। এখানে কি পয়েন্টটা, তো সাইকোমোটর ডোমেন, এখানে কি শারীরিক দক্ষতার কথা বলা হয়েছে। স্কিলস ইন দ্য সাইকোমোটর ডোমেন ডেসক্রাইব দ্য অ্যাবিলিটি টু ফিজিক্যালি ম্যানিপুলেট এ টুল অর ইনস্ট্রুমেন্ট লাইক এ হ্যান্ড। অ্যাকশন বেস, এটা হচ্ছে অ্যাকশন বেস, মানে কি প্র্যাকটিক্যালের কথা বলা হয়েছে। সাইকোমোটর ডোমেনে কি দক্ষতাগুলো হাতের মতো বা একটি সরঞ্জাম বা যন্ত্রকে শারীরিকভাবে ম্যানিপুলেট করার দক্ষতা বর্ণনা করা হয় বা ক্রিয়াত্মকভাবে এখানে শেখানো হয়। Psychomotor objective usually focus on change and or development in behavior and or skill। অর্থাৎ কি একজন যিনি প্রথম গাড়ি চালানো শিখবে সে অবশ্যই অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু যে শিখে যাবে সে কিন্তু সহজে অ্যাক্সিডেন্ট করবে না। তো এখানে কিন্তু এই বারবার দক্ষতা হয়ে যাওয়ার পরে তার যে বিষয়টা, যে শেখার বিষয়, সেটা কিন্তু ন্যাচারালি চলে আসবে। ব্লুম অ্যান্ড হিজ কলেজিয়াস নেভার ক্রিয়েটেড সাব ক্যাটাগরিজ ফর স্কিলস ইন দ্য সাইকোমোটর ডোমেন। এটা কিন্তু তারা কিন্তু সাইকোমোটর ডোমেনের কোনো আলাদা করে উপশ্রেণী তৈরি করেননি। আর ইস ডেভ হ্যাজ গিভেন দ্য ক্লাসিফিকেশন অফ এডুকেশনাল অবজেক্টিভ আন্ডার দিস ডোমেন 19 সেকশন। অর্থাৎ কি আর ইস ডেভ এই ডোমেন কিন্তু 1969 সালে কিন্তু স্পেসিফিকেশন বা অবজেক্টিভগুলো ভাগ করেছেন, এখানে ক্লাসিফিকেশন দিয়েছেন। ওখানে কি পাচ্ছি, ন্যাচারালাইজেশন মানে কি প্রাকৃতিক, প্রিসিশন নির্ভুলতা, আর্টিকুলেশন, এখানে আর্টিকুলেশন হবে, হ্যাঁ তবে আর্টিকুলেশন মানে হচ্ছে কি, আর্টিকুলেশনের অর্থটা লেখা নেই আমার কাছে, আর এটা খুঁজেও পাইনি। যাই হোক, আর্টিকুলেশন, ম্যানিপুলেশন, ইমিটেশন, পারসেপশন, এগুলো হচ্ছে এখানকার এই সাইকোমোটর ডোমেনের উপশ্রেণী। তো দেখো পারসেপশন মানে কি উপলব্ধি, এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। কি আছে এখানে, লোয়েস্ট লেভেল প্রাইমারি ডিটারমাইন্ড উইথ অ্যাক্টিভিটিস রিলেটিং টু সেন্স অ্যাকোয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। অর্থাৎ কি এখানে যে আমরা যে জ্ঞানটা প্র্যাকটিক্যালি শিখব, সেটা কিন্তু ইন্দ্রিয় সম্পর্কিত ক্রিয়াকলাপের সাথে প্রাথমিকভাবে নির্ধারিত হয়। অর্থাৎ আমরা যখন শিখি সেটা কিন্তু আমরা মন এবং মাথা দুটোই কিন্তু কাজ করে। স্কিল of keen observation, skill of sensing a problem, and skill of developing self-motivation are the specific objective under this category। তীক্ষ্ণ পর্যবেক্ষণের দক্ষতা, সমস্যা অনুধাবন করার দক্ষতা এবং স্বপ্রেরণার বিকাশের দক্ষতা এই বিভাগের অধীনে নির্দিষ্ট উদ্দেশ্য। এক্সাম্পল কি, অবজার্ভিং ডিসিশন, ফ্লাওয়ার পার্ট অফ ককরোচ, মাউথ পার্ট ইত্যাদি। এই বিষয়গুলো এখানে মানে দেখা, বা আমি বাইকের যদি উদাহরণ দিই সেটাও কিন্তু এখানে হবে। বা কোনো একটা এই যে কেটে কেটে দেখাচ্ছে বিজ্ঞানীরা যে এটা হচ্ছে মুখ, এটা হচ্ছে পা, এটা হচ্ছে পাখা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু এই পারসেপশন মানে কি উপলব্ধি দেখাচ্ছে এখানে আমাকে প্র্যাকটিক্যালি। ইমিটেশন মানে কি অনুকরণ করে আমরা শিখি। যেমন কি, যেমন ভারতীয় দলের আমরা যারা ক্রিকেট খেলি তারা অনুকরণ করি, বিরাট কোহলিকে অনুকরণ করি, যে বা সচিন তেন্ডুলকরকে অনুকরণ করি যে এই যে আমি এই এরকম করে কভার ড্রাইভ দেবো ইত্যাদি ইত্যাদি। তো ইমিটেশন,
এখানে কি পুনরাবৃত্তি, কর্মের দক্ষতা এবং প্রতিফলিত চিন্তার দক্ষতা এই বিভাগের অধীনে নির্দিষ্ট উদ্দেশ্য। বা অনেকে আছে কি সাইকেল নিয়ে কি করে ওটা রাইডিং বা কি বলবো ওটাকে ম্যাজিক দেখায় যে, সেটাও কিন্তু অনেকে এই যে আমাদের স্কুলের সামনে বাড়ি দেখি ছেলেগুলো সামনের চাকা উঠে পেছনের চাকা দিয়ে চালিয়ে চলে যাচ্ছে, এটা অনুকরণ করে দেখাদেখি করে আরেকজন কিন্তু সেটা শেখার চেষ্টা করে প্র্যাকটিক্যালি। তারপর হচ্ছে কি ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে কি প্রিয়ব্রত? ম্যানুপুলেট, ম্যানুপুলেশন মানে কি কেউ জানো? বলো। ম্যানিপুলেশন মানে আয়ত্ত করা কি? না না, ভাগ না। ভাগ করা। ভাগ ভাগ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুদ্ধিমত্তার সাহায্যে কাজ করার দক্ষতা এবং চতুরতার সাথে পরিচালনা করা এই বিষয় শ্রেণীতে পড়ে এই নির্দিষ্ট কার্যকলাপ ম্যানিপুলেশনে। যেমন নির্দেশ, স্মৃতি দ্বারা কার্যকলাপ, পুনরুৎপাদন, এটা হচ্ছে ম্যানিপুলেশনে পড়বে। এই যে ভাগ আলাদা আলাদা করেছে যে এটা এই ফুল, এটা এই পাতা, এটা এই গাছ, ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে প্রিসিশন। প্রিসিশন মানে কি নির্ভুলতা, পরীক্ষা নিরীক্ষা দক্ষতা, সুনির্দিষ্ট নাড়াচাড়া দক্ষতা, দক্ষতা সুষ্ঠু উৎপাদন এই উদ্দেশ্যের আওতায় পড়ে। যেমন সাহায্য ছাড়া দক্ষতা সম্পাদন করা, যে একে শেখানো হলো, শেখানোর পরে তাকে দেওয়া হলো যে তুমি এখান থেকে নির্ভুলভাবে সবগুলো চিহ্নিত করো। আর্টিকুলেশন, skill of logical thinking, reflective thinking, skill of mind and body and development of mathematical skill are specific objective to attain the step। তাহলে কি এখানে হচ্ছে যৌক্তিক বিচার দক্ষতা, আর্টিকুলেশন যৌক্তিক বিচার দক্ষতা, এখানে হচ্ছে প্রতিফলিত চিন্তা ভাবনা, মন, শৈলের দক্ষতা এবং গাণিতিক দক্ষতার বিকাশ এই ধাপটি অর্জনের নির্দিষ্ট উদ্দেশ্য। এখানে কি একটা অঙ্ক দেওয়া হলো, সেটা বারবার বারবার প্র্যাকটিস করতে করতে কিন্তু মানে প্র্যাকটিক্যালি কথা বলেছে, প্র্যাকটিক্যালি বারবার করতে কিন্তু তার যৌক্তিক চিন্তার বিকাশ হবে, চিন্তা ভাবনা, মন এবং শৈলের দক্ষতার সেটাও বিকাশ হবে। যদি এখানে বলি যে শারীরিক দক্ষতার কি বিকাশ হবে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি যে করছি সেটার বিকাশ হচ্ছে এখানে। ন্যাচারালাইজেশন, এখানে হচ্ছে কি এই যে আমি সব কিছু শিখে গেলাম, সব কিছু এই যে নির্ভুলতা, প্রিসিশন, ম্যানিপুলেশন, ইমিটেশন, অনুকরণ করতে করতে যে শিখলাম, সেটা যখন শেখা কমপ্লিট হয়ে যাবে, কোনো এক যেমন আমি ড্রাইভিং করি, সেই ড্রাইভিং যখন আমার শেখা কমপ্লিট হবে তখন কিন্তু সেটা কি ন্যাচারালাইজেশন, অর্থাৎ ন্যাচারালের মতো হয়ে যাবে। তখন কিন্তু আমাকে আর ওই বলতে হবে না, আমাকে মনে রাখতে হবে না যে ব্রেকটা কখন চাপবো বা কখন ক্লাসটা ছাড়বো, কখন গিয়ারটা দেবো, আমি সেটা কিন্তু দিতে হবে না। সেটা কি একদম ন্যাচারালের মতো হবে। As we practice a skill in due course, it become our natural habit. Skill of attaining success and skill of manipulate action are the specific activities under the object. Automatic and unconsciously mastery of skill, অর্থাৎ কি আমরা এই যে স্কিলটা সেটা একটা মাস্টারি লেভেলে কিন্তু চলে যাবে। Without teacher help, the student can do the practical successfully। তাহলে কি শিক্ষকদের ছাড়াই শিক্ষার্থীরা ব্যবহারিকভাবে সফল হতে পারে এই জায়গাটা। যেমন সবাই আমরা একটা লেভেল পার হয়ে এসেছি, তা এখন যদি আমাকে স্কুলে পড়াতে বলে আমি কিন্তু পারবো এই বিষয়গুলো, আমি ন্যাচারাল হয়ে গেছি সেই জায়গাটাতে। ব্লুম ট্যাক্সোনমি রিভাইজড কত সালে হয়? 2001 সালে। মনে রাখবে কত সালে ব্লুম ট্যাক্সোনমি, কত সালে দিয়েছিলেন বেঞ্জামিন ব্লুম, কত সালে দিয়েছিলেন? 1956। 56। এবং 1956। রিভাইজ কত সালে হয়? 2001 সালে কিন্তু হয়। Lauren Anderson, a former student of Bloom, and David Cornwell revisited the cognitive domain and made some changes। অর্থাৎ কিছু চেঞ্জ কিন্তু করে তারা। চেঞ্জিং দ্য নেম ইন দ্য 6 ক্যাটাগরিজ ফ্রম নাউন টু ভার্ব। আগে ছিল কি নাউন ফর্মে কিন্তু ছিল, ওনারা কিন্তু ভার্ব ফর্মে, যেমন অ্যাপ্লাইং, এটা কি করলেন? অ্যাপ্লিকেশন ছিল সেটা অ্যাপ্লাই করলেন। তো এই ভাগগুলো কিন্তু নাউন ফর্ম থেকে ভার্ব ফর্মে তারা করলেন। ক্রিয়েটিং এ প্রসেস অ্যান্ড লেভেল অফ নলেজ ম্যাট্রিক্স। তারপরে কি নাউন মানে নামপদ তো স্যার, হ্যাঁ নামপদ থেকে আর ভার্ব ভাব মানে ক্রিয়াপদ। হ্যাঁ ক্রিয়াপদে হ্যাঁ, নিলেন। ক্রিয়াপদ। তারপরে রিঅ্যারেঞ্জিং দেম, তারপর তারা কি করলেন? তাদের পুনর্বিন্যাস করলেন। তো এখন দেখি কি কি পুনর্বিন্যাস আছে। তো বেঞ্জামিন ব্লুম উইথ কোলাবোরেটস ম্যাক্স এঙ্গেলহার্ট
এডওয়ার্ড ফার্স্ট এবং হচ্ছে ওয়াল্টার হিল অ্যান্ড ডেভিড কার্টওয়েল, এরা কিন্তু একসঙ্গে, এর প্রেসিডেন্ট ছিলেন বেঞ্জামিন ব্লুম, তাই তার নাম অনুসারে কিন্তু ব্লুম হয়, ব্লুম ট্যাক্সোনমি হয়। তো এটা হয়েছিল 1956 সালে। তারা কি বলেছিলেন? এটা ছিল নাউন ফর্মে ছিল, নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস, এভালিউশন। তো এটা কিন্তু মনে রাখবে কেসি 2A এসি, কেসি 2A এসি, এভালিউশন মানে মূল্যায়নের কথা বলেছিল। এবং তারা বললেন যে এই যে বিজ্ঞানীরা আছে লরেন অ্যান্ডারসন, এই ফর্মার স্টুডেন্ট অফ ব্লুম অ্যান্ড ডেভিড কার্টওয়েল, ওনারা বললেন যে এভালিউশনটাই শেষ নয়। একজন শিক্ষক কিন্তু তিনি মূল্যায়ন করতে পারেন, একজন গবেষক তিনি মূল্যায়ন করতে পারবেন, কিন্তু ক্রিয়েটিংটা কি সবাই করতে পারবে? ক্রিয়েটিং সবাই করতে পারে না। তাই ক্রিয়েটিংটাকে তারা কিন্তু হাইয়েস্ট লেভেল বলে গণ্য করেছেন। তাই তারা চেঞ্জ করে কি করলেন? রিমেম্বার মানে নাউন থেকে কিন্তু তারা বললেন ভার্ব ফর্মে, নলেজ মানে জ্ঞান, তারপরে রিমেম্বার, কম্প্রিহেনশনকে বললেন আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, এভালিউট এবং ক্রিয়েট। তারা কিন্তু এই লেভেলটাতে মানে চেঞ্জ করলেন আর কি, রিভাইজ করলেন। তো এখানে কী পাচ্ছি? আর ইউ 2A ইসি। তো এটা একটু মনে রাখবে, একটু চেঞ্জ, এটা স্বাভাবিক মনে থাকবে। রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, এভালুয়েট, ক্রিয়েট। ব্লুম ট্যাক্সোনমি ইমপ্লিকেশন মানে কি? ব্লুম ট্যাক্সোনমি সার্ভিস দ্য ব্যাকবোন অফ মেনি টিচিং ফিলোসফিস, ইন পার্টিকুলার দোজ। আচ্ছা, শোনা যাচ্ছে নাকি কোনো শব্দ হচ্ছে? না না, শোনা যাচ্ছে ঠিকঠাক মোটামুটি। Learn more towards skill rather than content. Bloom taxonomy can be used as a teaching tool to help balance assessment and equivalent evaluative question in class assignment and text to ensure all order of thinking are exercise student learning, including aspect of information searching. তো এই বিষয়গুলো যেমন ক্লাসের শিক্ষার মূল্যায়নের ক্ষেত্রে, বিভিন্ন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিন্তু এই ট্যাক্সোনমি ব্যবহার করা হয়, এবং শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করার জন্য একটা প্রসেস, যেটা দিয়ে কিন্তু তাদের জ্ঞান বৃদ্ধি হয়। বেনিফিট কি? বেনিফিট হচ্ছে শ্রেণীবিন্যাসের শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি, তাদের যে দুর্বল জায়গাগুলো হচ্ছে সেটা চিহ্নিত করান, তারা রিসিভ করতে পারছে কিনা, তারা পুনরায় রেসপন্ডিং করতে পারছে কিনা, এই বিষয়গুলো কিন্তু এই ব্লুম ট্যাক্সোনমির মধ্যে দিয়ে কিন্তু দেখানো হয়। বা প্র্যাকটিক্যালের কথা বলছে, মন বা ইমোশনের কথা বলছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কনক্লুশন কি? তিনি কি বলেছেন? ব্লুম ট্যাক্সোনমি ইজ এ ক্লাসিফিকেশন সিস্টেম ফর এডুকেশনাল গোল। শিক্ষার যে একটা নির্দিষ্ট লক্ষ্য, শিক্ষার যে একটা নির্দিষ্ট গোল, সেই লক্ষ্যের কথা বলেছে এখানে, সেটা লক্ষ্যের দিকে এগিয়ে যায় এই প্রসেসের মধ্য দিয়ে এই বিষয়গুলো কিন্তু এখানে বলেছে। তো বোঝা গেল, আশা করি বোঝা গেছে। কোনো সমস্যা থাকলে বলো, চেষ্টা করবো আমি সলভ করার জন্য। তো এখান থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটু দেখি নাকি? কারো কোনো সমস্যা থাকলে বলো। খুব সহজ, খুব একটা কঠিন নয় এখান থেকে, খুব কঠিন বিষয় নয়, কিন্তু যেটা বললাম যে এই যে তিনটি লেভেলের কথা, তিনটি ডোমেনের কথা বলেছে, কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং হচ্ছে কি সাইকোমোটর ডোমেন। এই ডোমেনগুলো যে তারপর যে লেভেলগুলো আছে ডোমেনের, সেটা কিন্তু একটু মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু ক্রম দিতে পারে। 1 মিনিট, আমি একটু কোশ্চেনটা বের করে নিই। কোশ্চেনগুলো করালে আশা করি অনেকটা সহজ হবে এবং বুঝতে পারবে কি রকম প্রশ্ন ছিল। এর সঙ্গে বাংলাটাও আমি দিয়ে দেবো, চেষ্টা করবো দেওয়ার। না, এক মিনিট।
পেজ ব্রেক লেআউট। দাঁড়াও শেয়ার করছি। দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ দেখা যাচ্ছে এখন। তো এটা বলে আনসার কি হবে? অ্যাকর্ডিং টু দ্য রিভাইজ Bloom taxonomy, which of the following categories is considered to be highest for the learner? এই যে রিভাইজ করলো ডেভিড কার্টওয়েল, তো তিনি হাইয়েস্ট লেভেল কোনটাকে দিয়েছেন? আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ক্রিয়েট। 4. ক্রিয়েট। এটা অ্যানালাইজ হবে না? কোনটা হবে বলো? দাদা এটা ক্রিয়েট হবে তো। এটা কিন্তু ক্রিয়েট হবে। কি বললো রিভাইজে? কি বলছে? রিভাইজ দিয়ে করলো মানে কি বললো? রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভালুয়েট এবং হচ্ছে ক্রিয়েট, তৈরি করা। Bloom taxonomy is used to categorize educational learning objective into level of complexity and simplicity. কি বললেন? ব্লুম ট্যাক্সোনমি তিনটি কথা বলেছে, কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর ডোমেন। তিনি কি বললেন? 6 লেভেল: নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইজ, ইভালুয়েশন এবং সিনথেসিস বা ইভালুয়েশনের শেষে বলেছে। আর রিভাইসে কি বললো? রিভাইসে ক্যাটাগরাইজ, কম্বাইন, কম্পাইল, কম্পোজ, ক্রিয়েট। মানে এখানে একটু অন্যরকম করে আছে, যাই হোক। তো এখানে কিন্তু ক্রিয়েটের কথা বলেছে। এই যে ক্রিয়েট আছে, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজ, ইভালুয়েটিং এবং ক্রিয়েটিং, এই কথা বলেছে। এটা কি হবে আপনি বলুন? In Bloom taxonomy, which level involved making judgment based on criteria of standard? Taxonomy involved making judgment এর কথা কোথায় বলেছে? রিমেম্বার, অ্যানালাইজ, ইভালুয়েট, অ্যাপ্লাই, কোথায় বলেছে? জাজমেন্ট, মূল্যায়ন, কোথায় বলেছে? এটা ইভালুয়েটিং। মানে কি? মূল্যায়ন। Evaluating হবে। হ্যাঁ, এখানে আমি বলেছিলাম জাজমেন্টের কথা বলেছে এখানে, তো এটা কিন্তু জাজমেন্ট হবে। কারেক্ট হচ্ছে ইভালুয়েটিং। এখানে কি ইসে দেওয়া আছে দেখে নিন। তারপর 3 নাম্বার এটা বলো। Which of the following activities best exemplifies the applying level of Bloom cognitive domain? Memorizing, explaining, using the mathematical formula or solve problem, critique, a piece of literature. Applying level of Bloom taxonomy, best example, applying এর best example এখানে কোনটা হবে? অ্যাপ্লাইং সহজ তো, এখানে বলো কোনটা হবে? অপশন সি হতে এটাই হবে। এ তো মেমোরাইজিং হবে না, মেমোরাইজিং। মেমোরাইজিং অ্যাপ্লাই হবে। মেমোরাইজিং অ্যাপ্লাই কি হবে? তুমি তো মুখস্থ করলে, দাদা তুমি সেটা অ্যাপ্লাই করবে অপশন কিভাবে? শুধু রিকল করতে পারো, মেমোরাইজিংটা রিকল করতে পারো, মুখস্থ করাটাকে রিকল করতে পারি আমি। এটা হবে কি? অ্যান্সার সি। আমি যে ফর্মুলাটা বুঝলাম, ম্যাথমেটিক্যাল, ইউজিং ম্যাথমেটিক্যাল ফর্মুলা টু সলভ প্রবলেম, এটা হতে পারে। 4 নাম্বারটা বলো। অ্যাফেক্টিভ ডোমেন, হুইচ লেভেল অফ অ্যাফেক্টিভ ডোমেন? Affective domain involve a learner activities, participation and reaction of stimuli. কি হবে এখানে? Involves learner active participation. কোথায় active participation হবে?
রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং কোথায় যাবে? রিসিভিং, রেসপন্ডিং হবে, রেসপন্ডিং। বাকিরা বলো। এটা হবে কি রেসপন্ডিং, অর্থাৎ এখানে কিন্তু যখন কোনো উত্তর দেবে কমিউনিকেশনটা টু ওয়ে হবে তখন কিন্তু সেটা বেটার হবে, এবং সেটা হচ্ছে অ্যাক্টিভ বলেছে এখানে, তো রেসপন্ডিং কিন্তু অ্যাক্টিভ হবে। 5 নাম্বার। আচ্ছা এখানে দেওয়া আছে অ্যান্সার কয়েকটা। ঠিক আছে, তাহলে আমি এটা পাঠাচ্ছি, হ্যাঁ একটু কাজে যেতে হবে। কাজে বলতে একটু খুব দরকার পড়ে গেলো হঠাৎ করে, তো আমি পাঠিয়ে দেবো প্রশ্নগুলো। আর যদি কোনো সমস্যায় ব্লুম টক্সিমিয়া থেকে আমাকে বলবে, অবশ্যই বলবে কোনো সমস্যা হলে, ঠিক আছে।